এই শীতে ছুটি কাটাতে যদি আপনার বেশি দূরে যাওয়া সম্ভব না হয়, তাহলে আপনার বাড়ির একেবারে কাছাকাছি রয়েছে একটি এমন জায়গা যেখানে আপনি একদিনেই ঘুরে আসতে পারেন। আজ আমি চলে এসেছি 14 শতকে নির্মিত অতি প্রাচীন একটি হনুমান মন্দিরে। আর এই মন্দিরে রয়েছে একটি প্রাচীন ইতিহাস। সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব এবং এই মন্দিরে কিভাবে এসে পৌঁছবেন সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও। সো হ্যালো ফ্রেন্ডস, আমি লোকেশ, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমি চলে এসেছি নৈহাটির মাদ্রালের শায়িত হনুমান মন্দিরে। শায়িত হনুমান মন্দির কেন? এই মন্দিরের হনুমানজির মূর্তিটি শোয়ানো, তাই এটিকে শায়িত হনুমান মন্দির বলা হয়। ভিডিওর শুরুতেই আপনাদের বলে রাখি, এই মন্দিরে যদি আপনারা আসতে চান তাহলে এখানে কিভাবে এসে পৌঁছবেন। শিয়ালদা থেকে মেন লাইন শাখার নৈহাটি স্টেশনে নেবে 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আপনারা একটি অটো স্ট্যান্ড দেখতে পাবেন। তো আপনারা যদি একজনের বেশি থাকেন তাহলে সেখান থেকে একটি টোটো ভাড়া করে নিতে পারেন, রিজার্ভ করে নিতে পারেন। নৈহাটি স্টেশন থেকে মাদ্রাল হনুমান মন্দিরের দূরত্ব খুব একটা বেশি নয়। মাথাপিছু 10 টাকার ভাড়ার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন মাদ্রাল হনুমান মন্দিরে। অটো বা টোটোতে উঠে আপনারা বলবেন মাদ্রাল হনুমান মন্দিরের সামনে আমাদের নামিয়ে দেবেন। মন্দির খোলার সময় সকাল 6টা থেকে বেলা 12:30 এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি মাদ্রাল হনুমান মন্দিরের একেবারে গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর এই গেটের সামনেই আপনারা দেখতে পাবেন একটি গণেশজির মন্দির। গণেশজির মন্দিরে আপনারা প্রণাম করে ডান দিকে এগোলেই হনুমানজির মন্দিরটি দেখতে পাবেন। এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে, এই ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ করছি সম্পূর্ণ। এই যে ডান দিক দিয়ে যে সিঁড়িটি উঠে গেছে, এর বাঁ দিকেই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এর নিচেই রয়েছে শায়িত বজরাং বলির একটি বিরাট মূর্তি দেখাবো। তবে তার আগেই গেট দিয়ে প্রবেশ করা মাত্রই আপনি দেখতে পাবেন গণেশজির একটি মন্দির। তাহলে চলুন গণেশজির মন্দিরে প্রণাম করে আমরা আজকের যাত্রা শুরু করি। সিদ্ধিদাতা গণেশ মন্দিরের দিকে মুখ করে তাকিয়ে আপনার বাঁ হাতের দিকে একবার তাকান। তাকিয়ে দেখুন এখানে অনেকগুলো দোকান রয়েছে, যেখান থেকে আপনারা সমস্ত পূজা সামগ্রী সংগ্রহ করে বা কিনে আপনারা হনুমানজির মন্দিরে বা এখানে যে কটা মন্দির রয়েছে সমস্ত মন্দিরে পূজা দিতে পারেন। এছাড়াও এই পূজা সামগ্রী দোকানগুলোর সামনে একটি রথ দেখতে পাবেন। এর দ্বারা প্রমাণ হয় রথযাত্রা উৎসবও এখানে বেশ ভালোভাবেই পালিত হয়। তো আপনার প্রয়োজনীয় পূজা সামগ্রী এখান থেকে কিনে নিন এবং আপনি মন্দিরে পুজো দিন। মন্দিরে তো প্রবেশ অবশ্যই করব, কিন্তু তার আগে এই মন্দিরের ঠিক পেছন দিকে যে ঝিলটি রয়েছে এই ঝিলটির সামনে একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এবং এই ঝিলের বাঁ দিকেই রয়েছে একটি ছোট্ট পার্ক, যেখানে আপনি বিশ্রাম করতে পারেন এবং আরও বড় পার্ক রয়েছে এই মন্দিরের ভেতরে। সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তবে তার আগে এই ঝিলটির দৃশ্য একবার দেখুন বন্ধুরা। এখানে বোর্ডিংয়েরও ব্যবস্থা রয়েছে। যদি আপনি প্যাডেল বোর্ডে চড়তে ভালোবাসেন তাহলে এই মন্দিরে বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনি মাথাপিছু 20 টাকা ভাড়ার বিনিময়ে সমস্ত ঝিলটা ঘুরে দেখতে পারেন। ওই দেখুন, ওখানে একজন ব্যক্তি বসে আছেন। মাথাপিছু 20 টাকা ভাড়ার বিনিময়ে এই প্যাডেল বোট চড়ে আপনি সমস্ত ঝিলটা ঘুরে একবার দেখে নিতে পারেন। আপনার আনন্দের মাত্রাটা হয়তো আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে। এপাশ দিয়ে যে সিঁড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সেই সিঁড়িটি সরাসরি চলে গেছে এখানকার রাম মন্দিরে। যেখানে হনুমান আছে সেখানে রাম থাকবে না, এটা কি হতে পারে? তাই বন্ধুরা, রাম মন্দিরে প্রবেশ করার আগে আপনাদের সবার প্রথমে এই মন্দিরের মূল আকর্ষণ শ্রী শ্রী বজরাং বলির মূর্তিটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবো।
এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের ঠিক বাঁদিকের নিচে শায়িত অবস্থায় রয়েছেন শ্রী শ্রী বজরাং বলী। এই হলো আজকের মূল আকর্ষণ, শায়িত বজরাংবলী। সিঁড়ি দিয়ে নিচে নেমেও আপনি এই বজরাংবলীর কাছাকাছি পৌঁছে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনি পুজো দিতে পারেন বজরাংবলীর মূর্তিটিকে। চলুন তাহলে এবার সিঁড়ি দিয়ে নিচে নেমে পৌঁছে যাই বজরাংবলীর মূর্তির সামনে। কথিত আছে রাবণ রাজা একবার নাকি শনিদেবকে আটক করে রেখেছিলেন এবং স্বয়ং বজরাংবলী নিজেই শনিদেবকে রাবণের কয়েদখানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন বা উদ্ধার করেন। তাই বজরাংবলীর আর এক নাম সংকটমোচন। এই শায়িত বজরাংবলীর মূর্তিটি 25 ফুটের। মূর্তিটি দেখলে আপনার মনে হতেই পারে তিনি যেন বিশ্রামরত অবস্থায় এখানে শুয়ে রয়েছেন এবং চৈতন্যময় জগতে রয়েছেন বলে তাকে মহিলাদের স্পর্শ করা নিষেধ। শোনা যায় 14 শতকের দিকে নাকি এক সওদাগর এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। সমতল ভূমি থেকে প্রায় 10 ফুট গভীরে এই হনুমানজির মূর্তিটি শায়িত অবস্থায় প্রতিষ্ঠা করা হয়েছে। শোনা যায় কোনো ভক্ত যদি তার মনস্কামনা এখানে জানায় তাহলে তার মনোবাসনা খুব শীঘ্রই পূরণ হয়। নৈহাটির মাদ্রালের এই হনুমান মন্দির এলাকাবাসীর কাছে ভীষণই জাগ্রত হিসেবে পরিচিত এবং এলাকার বাইরে থেকেও বিভিন্ন সময় বিভিন্ন লোক তাদের মনস্কামনা পূর্তির আর্জি নিয়ে এই মন্দিরে চলে আসেন। আর এই মন্দিরের সবথেকে অবাক করা বিষয়টি হলো শায়িত হনুমান মন্দির পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিরল। আপনি হয়তো এর আগে এই রকম মন্দির বা এই রকম মন্দিরের শায়িত হনুমান মূর্তি কখনো কোনো জায়গায় দেখেননি। যদি এর আগে কখনো আপনারা কোনো মন্দিরে এরকম শায়িত হনুমান মূর্তি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পুরাণ অনুযায়ী রাম এবং সীতার দ্বারা বরপ্রাপ্ত হয়ে হনুমানজি অমরত্ব লাভ করেছিলেন। তাই হনুমানজি 3 যুগ অমর, তাই তিনি আজও জীবিত রয়েছেন। হনুমান মন্দির থেকে বেরিয়ে ডান দিকে সিঁড়ি বেয়ে উঠে গেলাম রাম সীতা মন্দিরের উদ্দেশ্যে। এই রাম সীতা মন্দিরটিও অপূর্ব সুন্দর। এই মন্দিরে প্রবেশ করেই ডান দিকে তাকালেই আপনি দেখতে পাবেন সুন্দর একটি রাধা কৃষ্ণের বিগ্রহ। এবং দেয়ালের গায়ে রামলীলা এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে অতি যত্ন সহকারে। এবার এই রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রাম লক্ষ্মণ সীতা সহ হনুমানজির সুন্দর বিগ্রহ। দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা এই ধরনের পৌরাণিক চিত্রগুলো সত্যি অসাধারণ লাগছে দেখতে। এবার এই মন্দিরের গেট দিয়ে বাইরে বেরিয়েই আপনি দেখতে পাবেন অতি প্রাচীন অন্নপূর্ণার মন্দির। বর্তমান সময়ে এই মন্দিরটি ভগ্ন অবস্থায় পৌঁছে যাওয়াতে মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ দ্রুত গতিতে চলছে। বছরখানেক পরে আপনারা এখানে আসলে এই জায়গাটিকে হয়তো নতুনভাবে আবিষ্কার করবেন।
হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই মন্দিরটি আবার নতুন করে সারিয়ে তোলা হচ্ছে। আর বছরখানেক পর এই মন্দিরই হয়ে উঠবে দর্শনার্থীদের জন্য একটি নতুন সুন্দর ঘোরার জায়গা বা দর্শনীয় স্থান। যতদূর জানতে পেরেছি, এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চানন ঘোষাল। তিনি তার প্রথম জীবনে ছিলেন একজন পুলিশ অফিসার। শোনা যায় সেই সময় তিনি নাকি কবিগুরু রবীন্দ্রনাথের কথা অনুযায়ী অপরাধীদের নিয়ে লেখালেখি শুরু করেছিলেন। পরবর্তী সময়ে তিনি ভারতের প্রথম অপরাধী বিজ্ঞানী রূপে পরিচিত হন সকলের কাছে। এই মন্দিরের পেছনে যে জলাশয় বা দিঘিটি রয়েছে, সেটি নাকি কোনো এককালে কালা দিঘি নামে পরিচিত ছিল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসে এই কালা দিঘির উল্লেখ রয়েছে। তাহলে চলুন পায়ে পায়ে এই মন্দিরের সিঁড়ি বেয়ে ওপরে ওঠা যাক এবং দেখা যাক এই মন্দিরের ভেতরে কি রয়েছে। মন্দিরের বাইরের দেয়ালেই ওপর দিকে তাকালে আপনারা দেখতে পাবেন দেবাদিদেব মহাদেবের পৌরাণিক কিছু চিত্র। এই মন্দিরটি একটি টিলার ওপরে অবস্থিত, তাই আপনাকে অনেকগুলো সিঁড়ি ভেঙে এই মন্দিরের ওপরে উঠতে হবে। মন্দিরের ওপর থেকে নিচে থাকা এই পার্কের দৃশ্যটা যেন আরও অসাধারণ লাগে দেখতে। মন্দিরের ঠিক পাশেই দেখতে পাবেন নন্দী মহারাজের একটি সুন্দর মূর্তি, যেটি নতুন করে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আমি মন্দিরটিকে যতবারই দেখছি সত্যি অবাক হয়ে যাচ্ছি। মন্দিরটি যখন নতুন ছিল তখন কতটাই না অসাধারণ ছিল। আবার নতুন করে এই মন্দিরটিকে সারিয়ে তোলার কাজ শুরু হয়েছে, সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই মন্দিরে আসলে। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই প্রথম দেখতে পাবেন আপনারা দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীকে। চারিদিকে প্রচুর গাছপালায় সমৃদ্ধ এই মদ্রাল হনুমান মন্দিরটি সত্যি একটি অসাধারণ জায়গা। না আসলে আপনার বিশ্বাসই হবে না। এই মন্দিরের নিচে রয়েছে একটি শিব মন্দির, সেটিও আপনাদের ঘুরে দেখাবো, কিন্তু তার আগে ওপরটা একটু পরিক্রমা করে আপনাদের দেখাই। এই মন্দিরের ওপর থেকে বাইরের দৃশ্যটা সত্যি অসাধারণ লাগে দেখতে। আপনারাও দেখুন মন্দিরের গায়ে কত সুন্দর কারুকার্য করা রয়েছে। সমস্ত পৌরাণিক দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের দেয়ালের গায়ে। এবং মন্দিরের বাইরের দৃশ্যটা যদি আপনাদের দেখাই তাহলে সত্যি আপনারা অবাক হবেন। ও পাশে একটি নন্দী মহারাজের মূর্তি আপনাদের দেখালাম, এ পাশেও মানে এই পাশের গেটেও উপরে একটি নন্দী মহারাজের মূর্তি, যেটি এই মুহূর্তে নতুন করে সারিয়ে তোলার কাজ চলছে। যেমন সামনে সিঁড়ি দিয়ে আমরা এই মন্দিরের ওপরে উঠে এসেছিলাম,
ঠিক পেছনে সিঁড়ি দিয়ে এবার নিচে নেমে যাব এবং এর নিচে রয়েছে একটি শিব মন্দির, যেখানে রয়েছে বিশাল বড় একটি শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গ আপনাদের দর্শন করাবো এই মুহূর্তে। যদি আপনি এই শীতের সময় আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চান একদিনের ট্যুরে, তাহলে নৈহাটির মাদ্রাল হনুমান মন্দির আপনার জন্য হতে পারে ভীষণই সুন্দর একটি ঘোরার জায়গা। আপনি হাতে একটু সময় নিয়ে বেরিয়ে পড়ুন, মাত্র কয়েক ঘন্টা সময় লাগবে আপনার নৈহাটি মাদ্রাল মন্দিরে যেতে। খানিকক্ষণ আগে যেই শিবলিঙ্গটি আপনাদের দেখালাম, আপনারা পার্কের মধ্যে দিয়ে সরাসরি সেই শিব মন্দিরে পৌঁছে যেতে পারেন। এই শিব মন্দিরটি মানে শিবলিঙ্গটি রয়েছে একেবারে নিচতলায়। আপনারা এই পার্কের সোজাসুজি গেলেই ডান দিকে এই শিব মন্দিরে প্রবেশ করতে পারবেন। এখানেও কাজ চলছে। একটি নন্দী মহারাজের মূর্তি এখানেও নতুন করে স্থাপিত হচ্ছে, যেটি সত্যি অসাধারণ। শিল্পীর নিপুণ হাতে চলছে নন্দী মহারাজকে সুন্দর করে একটি রূপ দেওয়ার কাজ। যে শিবলিঙ্গটি এতক্ষণ আপনাদের মন্দিরের উপর থেকে দেখিয়েছিলাম, এবার আমরা সরাসরি এই শিবলিঙ্গর একেবারে কাছে পৌঁছে যাব। যদি আপনারা চান তাহলে এখানে পুজোও দিতে পারেন। এখানেই রয়েছে একটি অতি প্রাচীন বটগাছ। শোনা যায় এই বটগাছের নিচে বসেই নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য এবং উপন্যাসের কথা ভাবতেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি মন্দিরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।